পরেশবাবু ও তার একমাত্র মেয়ে মায়াকে নিয়ে শহরে বাস করতেন। পরেশবাবুর শহরে বড় ব্যবসা, তার প্রচুর ধনসম্পত্তি ও গাড়ি বাড়ি, সবকিছু মিলিয়ে শহরে সব থেকে বেশি ধনী লোক পরেশবাবু। মেয়ে মায়ার জন্মদিন পার্টিতে বড় ফার্ম হাউস ভাড়া করে সেখানে সুন্দর করে ডেকোরেশন করে। মায়ার বার্থডে সেলিব্রেট হচ্ছে। সেইখানে মজুর অনেক বড় বড় ব্যবসায়ী ও তাদের ছেলেরা, সকলেই হ্যান্ডসাম। কোট টাই বুটশুট পরে ওরা সাহেবদের মতো হয়ে এসেছে। এদিকে মায়া মনে মনে গ্রামের এক ছেলে সুরেশকে ভালোবাসে এবং এই বার্থডে পার্টিতে সুরেশের সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব বাবাকে দেবে বলে সুরেশকে ফ্যামিলি সহ নিমন্ত্রণ করে। হ্যালো সুরেশ, পার্টিতে কিন্তু তোমাকে আজকে আসতেই হবে, অনেক বড় পার্টি। আমি ভেবে নিয়েছি বাবাকে আমাদের সম্পর্কের কথাটা আজই বলে দেব আর বিয়ের কথা পাকা করে নেব। কিন্তু মায়া, আমরা তো গরিব, আমাদের ফ্যামিলি যদি ওখানে নিয়ে যায় আবার অপমান হবো না তো? আমাদের কাছে তো তোমাদের পার্টিতে যাওয়ার মতো দামি দামি জামা কাপড়ও নেই। তুমি তো আমার কথা সবই জানো, আমি তো একটা ফ্যাক্টরিতে নর্মাল কাজ করি। ওসব কিছুই হবে না, তুমি আসবে বলেছিলে, আসতেই হবে কিন্তু তোমাকে, না হলে বাবাকে তোমার সঙ্গে পরিচয় করাতে পারবো না। আমি চাই আজই আমাদের কথাটা ফাইনাল করে নেব। আমি যখন তোমাকে বলেছি তখন কোনো অসুবিধা হবে না। তারপর সুরেশ তার ফ্যামিলিকে নিয়ে মায়ের বার্থডে পার্টিতে আসে এবং মায়া সুরেশকে দেখে উতলা হয়ে যায়। সব নামি দামি লোককে ছেড়ে ছুটে যায়। তুমি এসেছো সুরেশ, আমি জানতাম তুমি আসবে, তুমি না এলে আজকের এই পার্টিটা আমার ভালোই লাগবে না। এদিকে পরেশবাবু মায়ের সব কৃতিকলাপ দেখে রাগে রাগে মায়াকে বলে, মা তোমাদের কি হয়েছে? তোমাদের কাছে তো আজকের দিনটা অনেক বড় দিন, তোমাদের এখানে কত বড় বড় সেলিব্রিটিরা এসেছে, আর তুমি কিনা এই গরিবদের একটা পার্টিতে ডেকেছো। আর তাছাড়া এরা কারা যে আমার এত বড় পার্টিতে সৌন্দর্য নষ্ট করতে এসেছে? তাহলে বাবা সত্যি কথাটা বলেই দিই। আর আজ আমি সবার সামনে এই কথাটাই বলতে চেয়েছি। ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো বলেই তো ওকে এখানে আসতে বলেছি। ওর নাম সুরেশ, আমি ওকে ভালোবাসি বাবা, ওকে বিয়ে করতে চাই, তাই ওদের পরিবারকে তোমার কাছে নিয়ে এসেছি। এটা কি ছেলে মানুষই হচ্ছে? এত লোকের সামনে আমাকে অপমান করছো, আমার কি মান সম্মান নেই? তোমার সঙ্গে এই ছেলেটার বিয়ে আমি কখনোই দেব না। কি আছে এই ছেলেটার? তোমাকে ঠিকভাবে দেখাশোনাও করতে পারবে না, আর দিনে দুবেলা ভালো করে খাওয়াতেও পারবে না। বাবা তুমি এভাবে সুরেশকে অপমান করতে পারো না। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। ও আমাকে যেমনই রাখুক তাতেই আমি সুখে থাকবো। আমার এই বিলাসিতার কোনো দরকার নেই। কোথায় থেকে সব চলে এসেছে কে জানে, সব দামি দামি খাবার থেকে কেমন তাকিয়ে আছে দেখো। আসলে সুরেশের দাদার ছেলে রাজু দামি দামি খাবার দেখে আর লোভ সামলাতে পারছিল না। খাবারগুলোর দিকে তাকিয়ে দেখছে আর জিভ থেকে জল ঝরছে। আসলে সুরেশের পরিবার খুবই গরিব, তারা এত ভালো ভালো খাবার কোনোদিনও দেখেনি, তাই তাদের এগুলোকে দেখে খুব খেতে ইচ্ছা করছে। কিন্তু পরেশবাবুর কথায় অপমান বোধ করছে তারা। তাই সুরেশের মা বলে, বাবা সুরেশ, এবার এখান থেকে নিয়ে চল আমাদেরকে। এত অপমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য হচ্ছে না। আমাদেরকে কি অপমান করার জন্য এখানে নিয়ে এসেছে? তোর বাবার দিকে তাকিয়ে দেখ, মানুষটার বয়স হয়েছে, এইসব অপমান সহ্য করতে না পেরে এক্ষুনি হয়তো হার্ট ফেল করে মারা যাবে। বাবা তুমি যদি আর একটাও অপমান করো না তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। সুরেশ তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব, আর এক মিনিটও আমি এই অহংকারের পৃথিবীতে থাকবো না। এই বলে মায়া সুরেশের সঙ্গে চলে যাবার জন্য আগ্রহী হয়ে ওঠে। পরেশবাবু দেখে মায়াকে আটকাবার চেষ্টা করে। মা তুই বড় ভুল কাজ করছিস, ওখানে তুই দুদিনও থাকতে পারবি না। ওখানে না আছে এসি, না আছে গাড়ি, আর এস বিলাস তো কিছুই পাবি না, শুধু কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই নেই ওখানে। বাবা আমি সুরেশকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। যেখানে আমার শ্বশুর বাড়ির লোকেদের অপমান সেখানে আমারও অপমান। আমি আর এক মিনিটও তোমার কাছে থাকবো না। এই আমি চললাম, তুমি একা থাকো তোমার এই অহংকার বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে। এই একটা কথা মনে রেখো, আমার যতই কষ্ট হোক আমি সেটাকে মানিয়ে নেব, কিন্তু তোমার দয়া আমি কখনো নেব না। তারপর মায়া সুরেশের হাত ধরে বিয়ে শাদী করে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হয়। শাশুড়ি শান্তি দেবী বরণডালা নিয়ে মায়াকে বরণ করতে আসে। এসো ছোট বৌমা, ঘরে এসো, এই ঘটিটাকে পা দিয়ে উল্টে ঘরে ঢুকে এসো। তারপর মায়া আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে আসে এবং বড় যা রাধিকা মায়াকে বলে, এই হলো তোমার শ্বশুর বাড়ি, দেখতে পাচ্ছ তো? এই ছোট্ট মাটির ঘরে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি। তুমি অত বড় বাড়ি ছেড়ে এই কুঁড়ে ঘরে থাকবে কি করে বোন? একবার যখন শ্বশুর বাড়ি বলে ভেবেই নিয়েছি তাহলে এটাই আমার বাড়ি, এখানেই আমি থাকবো, আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক মানিয়ে নেব। পরের দিন সকালে রাধিকা সবার জন্য খাবার বানাতে যাবে কি দেখে রান্নাঘরে কিছুই নেই, খালি দুটুকরো আলু আর এক মুঠো আটা ছাড়া কিছুই পড়ে নেই। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে গিয়ে বলে, মা রান্নাঘরে তো কিছুই নেই, কি খাবার দেবো সবাইকে? সকালে তো নাস্তার কিছু একটা বানাতে হবে, শুধু এক মুঠো আটা আর এক টুকরো আলু ছাড়া কিছুই নেই। আমরা না হয় না খেয়ে বাদ নুন দিয়ে রুটি খেয়ে নেব, কিন্তু মায়া
মায়া অত বড় ঘরের মেয়ে, তার জন্য আলুটাকে দম করে দিচ্ছি। বড় বৌমা, তুমি ঠিকই বলেছো, আমরা যেমন করে তেমন করে কাটিয়ে দেবো, কিন্তু মায়া তো খেতে পারবে না। ও কি করে এই কষ্ট সহ্য করবে বলো তো? আমাদের এসব কষ্ট সহ্য হয়ে গেছে। তারপর মায়া শাশুড়ি আর বড় জায়ের সব কথা শুনে নেয় এবং সে এসে তার শাশুড়ি মাকে বলে, আপনারা যা খাবেন আমিও তাই খাবো। আমার জন্য আবার এইসব চিন্তা ভাবনার কি আছে? আমিও তো এই বাড়ির বউ, যখন সবাই কষ্ট করছে আমিও কষ্ট করে খাবো। তারপর সবাই মিলে অল্প অল্প করে একটু আলুর দম আর রুটি খেতে বসে। খেতে খেতে মায়া বলে, সবাই মিলে খাবার মজাটাই আলাদা, সেটা নুন দিয়েই হোক আর যাই দিয়েই হোক। এই খাওয়াটা অনেক আনন্দের খাওয়া। এখানে তো রোজই নুন আর রুটি আর জল দিয়ে ভাত খেতে হয়, না হলে আলু সিদ্ধ ভাত, আর কিছুই খেতে পাবে না। আমাদের বাড়িতে তো অত ভালো ভালো খাবার থাকে, তুমি নিয়ে আসলে না কেন কাকি? রাজুর মনটা সেই খাবারের দিকে এখনো পড়ে আছে। মায়া বুঝতে পেরে চোখে জল চলে আসে রাজুর জন্য। বাচ্চা ছেলে, সবসময় কি আর সেদ্ধ ভাতে ভাত খেতে ইচ্ছা করে? সে তো বাচ্চা, তার মন সবসময় ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে। এইসব ভেবে মায়ার খুবই কষ্ট হয়। বাচ্চাটা অনেকদিন হলো ভালো মন্দ কিছুই খায়নি, আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। আর মা বাবারও তো বয়স হয়েছে, তাদেরও কি এই বয়সে আর সেদ্ধ ভাতে ভাত খেতে ইচ্ছে করে? ওনাদেরও হয়তো ভালো মন্দ খেতে ইচ্ছা হয়, কিন্তু ছেলেদের রুজি রোজগার কম বলে কোনোদিন শখও করে না। এভাবেই দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে, সংসারে আর উন্নতি হয় না। মায়া তখন বুঝতে পারে এই সংসারটা এভাবেই চলবে, কোনোদিনও শান্তিতে কেউ খেতে পারবে না। এভাবে যদি সংসারটা চলতে থাকে কোনোদিনও ভালো মন্দ খাওয়া পড়া হবে না, তার চেয়ে আমাকে কিছু একটা করতে হবে। মায়া শিক্ষিত মেয়ে, তাই চাকরির খোঁজে বাইরে বেরিয়ে পড়ে। অফিসে অফিসে নানান জায়গায় জায়গায় ছোটাছুটি করে শেষে ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি পায়। আসলে ব্যাংক ম্যানেজার ছিল মায়ার বাবার বন্ধু, তাই শেষবারের বন্ধুর কাছে গিয়ে চাকরির আবেদন করে মায়া। মায়ার কোয়ালিফিকেশন দেখে মায়াকে চাকরিটা দিয়ে দেয়। তুমি এত ধনী বাবার মেয়ে হয়ে আবার চাকরি করতে এসেছো, তোমার আবার কি প্রয়োজন হলো চাকরি করার? তোমার বাবা একবার জানতে পারলে খুব খারাপ হবে। সত্যি বলছি, আমি খুব গরিব ঘরের বউ, বড়লোক বাবার মেয়ে নয়। বাবার ঘর ছেড়ে অনেক আগেই চলে এসেছি। আমার সংসারে খুব কষ্ট চলছে, তাই আমি চুপ করে আর বসে থাকতে পারছি না। আজ এই চাকরিটা আমার খুব দরকার। আমার সংসারটা দিনের পর দিন কঠিন পরিস্থিতিতে পরিণত হচ্ছে। মায়া চাকরি পেয়ে বাড়িতে এসে খুশির খবর দিলে সুখেন আর সুরেশ মাথা নিচু করে থাকে। তোমরা চুপ করে আছো কেন? খুশি হওনি আমি চাকরি পেয়েছি বলে? আসলে তা না, তোমার দাদার আর সুরেশের ফ্যাক্টরির কাজ আজই বন্ধ হয়ে গেছে, তাই কি করবে, মন খারাপ করে আছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। এখন আমি এত ভালো একটা চাকরি পেয়েছি, আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। তারপর মায়া চাকরিটা করে মাইনে পেয়ে রাজুর জন্য বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও পিৎজা বার্গার কিনে আনে। এছাড়াও সংসারের জন্য নানান ধরনের খাবার দাবার কিনে নিয়ে আসে। রাজু, এই দেখো তোমার জন্য কিনে এসেছি, কত খাবার, ছুটে এসো। আর দিদি, এইগুলো আমাদের সংসারের খাবার, এগুলো তুমি রেখে দাও। তারপর রাজু খাবারগুলো দেখে ছুটে আসে। কাকি কাকি, তুমি আমার জন্য এত খাবার এনেছো? আমি এসব খাবার কোনোদিনও খাইনি। আমি আমার সব থেকে ভালো কাকি। আমার মা বাবা তো একদম পচা, আমাকে কোনোদিন এইরকম খাবার দেয় না। ওভাবে বলতে নেই রাজু, বাবা মা কোথায় পাবে তোমাকে দেবে? এই চাকরিটা আমি পেয়েছি বলে তোমাদের জন্য আনতে পেরেছি, না হলে আমিও কিছু দিতে পারতাম না তো। এরপর থেকে মায়া চাকরিটা করে মাইনে পেয়ে সবার জন্য ভালো মন্দ খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতো এবং সবাই মিলে একসঙ্গে খেত। এখন সবাই সুখে শান্তিতে খেয়ে পড়ে আরামের সঙ্গে বেঁচে আছে, আর আগের মতো সুখে তাদেরকে থাকতে হতো না। মায়া, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো মা, আমি তো বুঝতেই পারছি না। তুমি না থাকলে আজ আমার সংসারটা সুখে সুখে শেষ হয়ে যেত। এটা কি শুধু আপনার একার সংসার মা? এটা তো এখন আমারও সংসার, তাই তো কষ্ট দেখে আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমি ঝটপট করে একটা চাকরি জোগাড় করে নিলাম, শুধু আপনাদের জন্য। আপনারা তো আমার সব, আমার আর কে আছে বলুন? হ্যাঁ মা, আজ থেকে আমার ছেলে মেয়ে সবই তুমি। শুধু আমার বৌমা নয়, আমার মেয়ে, আমার ছেলে, সব কিছু তুমি। তুমি একটা ছেলের মতো আমার সংসারটাকে বাঁচিয়ে রেখেছো। তুমি আগামী দিনে অনেক বড় হও মা, আমরা সবাই তোমার পাশে আছি। এখন তারা সবাই মায়ের উপর নির্ভর করে চলে। মায়াও সংসারের জন্য করতে পেরে খুব খুশি। রাজু আর আগের মতো ভালো খাবারের জন্য জেদ করে না, তার জন্য মায়া রোজ কিছু না কিছু নিয়ে আসে। তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মনোহরপুর গ্রামে কল্পনা তার স্বামী সমর, ৮ বছরের ছেলে রবি এবং শাশুড়ি মোহিনী দেবীর সঙ্গে বসবাস করত। সমর পেশায় একজন রাজমিস্ত্রি ছিল।
কোনো রকম কষ্টে সৃষ্টি তাদের সংসার চলতো। সে সারাদিন রাজমিস্ত্রির কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতো। এমনই একদিন সমর বাড়ি এলে রবি তার কাছে ছুটে যায় এবং বলে, বাবা তুমি এসে গিয়েছো, আমার আজকের পয়সাটা দাও। ব্যাস, শুরু হয়ে গেল। বাবা বাড়ি আসতে না আসতেই আবদার শুরু করলো, আগে ওকে একটু জিরোতে দে, জল দে, তারপর তো টাকা পয়সা চাইবি। ও মা, তুমি এইভাবে বলছো কেন? ও তো ছোট বাচ্চা, ও কি করে বুঝবে? হ্যাঁ, ছোট বাচ্চা না ঘোড়ার ডিম। বাবা ঘরে ঢুকতে না ঢুকতেই আগে টাকা পয়সা চেয়ে নেয়। সেদিকে টনটনে জ্ঞান আছে, আবার ও নাকি বাচ্চা। মোহিনী দেবীর মুখে এরকম কথা শুনে কল্পনার খুবই খারাপ লাগে। সে তখন এসে শাশুড়িকে বলে, আচ্ছা মা, ও কি অনেক টাকা নেয়? 1 টাকা 2 টাকা করে তো বাচ্চাটা তার বাবার কাছ থেকে নেয়। আসলে ওর দাদুর দেওয়া ওই বোকা ভাড়ে পয়সা জমায়। হ্যাঁ, তোমার ছেলে ভাঁড়ে ওই টাকা জমিয়ে 5 তলা বিল্ডিং বানাবে, আর ওর দাদু তো চালাকি করে ভাঁড়টা ওকে দিয়েছে। খালি ভাঁড় দিয়ে টাকা ভর্তি ভাঁড় ফেরত নেবে, যেমন ভাবে কালো মেয়েটাকে আমাদেরকে গচিয়ে দিয়েছে। কল্পনার গায়ের রং কালো হওয়ায় মোহিনী দেবী এভাবেই তাকে সবসময় কথা শোনাতো। কল্পনা এই কথার কোনোই উত্তর না দিয়ে মন খারাপ করে ঘরের ভিতরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কল্পনা সারাদিনই বাড়ির কাজ করত ও ছেলে শাশুড়ির দেখাশোনা করত, আর তার শাশুড়ি সারাদিন বসে বসে তার কাজের খুঁত বের করত। একদিন সকালে ঘুম থেকে উঠে রবি তার মাকে বলে, মা, ও মা, আমাকে আজকে পুরি আলুর দম বানিয়ে দাও না। অনেকদিন হয়ে গেল তোমার হাতের পুরি আলুর দম খাইনি। হ্যাঁ বাবা, তুই বস, আমি কিছুক্ষণের মধ্যেই পুরি বানিয়ে দিচ্ছি। এরপর কল্পনা পুরীর জন্য আটা মাখতে থাকে। এমন সময় মোহিনী দেবী চিৎকার করে বলেন, বলি, আমার জল খাবার তৈরি হলো? সেই কোন সকালে চা খেয়েছি, এখনো জল খাবার দেওয়ার নাম নেই। আমাকে কি শুকিয়ে মারার চেষ্টা করছো নাকি? হ্যাঁ মা, এই যে হয়ে এসেছে। আপনি আর 2 মিনিট বসুন, আমি এক্ষুনি গরম গরম জল খাবার নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর কল্পনা পুরি আলুর দম নিয়ে তার শাশুড়ির কাছে যায় এবং বলে, মা, আজকে রবি খেতে চেয়েছে, তাই রুটির বদলে গরম গরম পুরি আর আলুর দম করেছি, খেয়ে নিন। পুরি আলুর দমের থালা হাতে নিয়ে মোহিনী দেবী মেঝেতে ফেলে দেন এবং রাগে চিৎকার করে ওঠেন, নিয়ে যাও তোমার এই পুরি আলুর দম। বলি, কাকে জিজ্ঞাসা করে তুমি এসব করেছো শুনি? এসব খাবার আমি খাই? তুমি জানো না আমি সকালে সাদা রুটি আর সবজি খাই? যেমন ছেলের জন্য করেছো তাকেই গেলাও। মোহিনী দেবী এভাবেই অশান্তি করতে থাকে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে এবং মোহিনী দেবী তাদের কাছে চিৎকার করে করে নিজের বইয়ের দুর্নাম করতে থাকে। আসলে মোহিনী দেবী এমনই ছিলেন। প্রত্যেক দিন তিনি কিছু না কিছু নিয়ে কল্পনার সঙ্গে ঝগড়া চেঁচামেচি শুরু করে দিতেন। সমর তার মায়ের স্বভাব জানতো। সে অনেকবার তাকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। একদিন সমর একটি 3 তলার বাড়িতে গাঁথুনির কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং সে 3 তলা থেকে পড়ে যায়। কনস্ট্রাকশন সাইডের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে অনেক রাত হয়ে যায়, তাও স্বামী বাড়ি ফেরে না, যেটা দেখে কল্পনা চিন্তা করতে থাকে এবং মোহিনী দেবীকে বলে, মা, অনেক রাত হয়ে গেল, আপনার ছেলে এখনো বাড়ি ফিরছে না, আমার খুব চিন্তা হচ্ছে। কত চিন্তা হচ্ছে আমি কি আর জানি না? থাক, আর মিথ্যা নাটক করে লাভ নেই। তোমাদের মা ছেলের জন্যই পরিশ্রম করে আমার ছেলেটা শেষ হয়ে গেল। তোমাদের জ্বালায় ও ইচ্ছে করেই বাড়ি ফিরছে না। দেখো কোথাও বসে আছে বন্ধুদের সঙ্গে। না মা, আমার মনটা কেমন হচ্ছে, আমি একটু দেখি। ওই বাড়ির মন্টু কাকাও তো ওর সঙ্গে কাজে যায়, তার কাছে কি একবার খোঁজ নিয়ে আসি। এই বলে কল্পনা তার 10 বছরের ছেলেকে সঙ্গে করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং কিছুটা গিয়ে সে একটি বাড়িতে প্রবেশ করে এবং বলে, মন্টু কাকা বাড়িতে আছেন? কে গো? এই যে আমি কল্পনা বলছি, কাকা কাজ থেকে ফিরেছে? তোমার কাকা তো আজ কাজে যায়নি, তার আজ 3 দিন খুব জ্বর। কেন, কি হয়েছে? এরপর কল্পনা সমস্ত কথাই খুলে বলে। কল্পনার মুখে সব কথা শুনে মন্টু কাকা তার ফোন নিয়ে তাদের কাজের একজনকে ফোন করে এবং জানতে পারে যে সমর 3 তলা থেকে পড়ে হাসপাতালে ভর্তি আছে। এ কথা শুনে কল্পনা কান্নাকাটি করতে থাকে এবং হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের ডাক্তারবাবু কল্পনাকে বলেন, দেখুন কল্পনা দেবী, আপনার স্বামীর প্রাণ বেঁচে গিয়েছে, কিন্তু ওনার বাম পায়ের নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে
এই জন্যই ওনার বাম পাশটা প্যারালাইজ হয়ে গিয়েছে। এ কি বলছেন ডাক্তারবাবু? ও কি আর কখনোই হাঁটাচলা করতে পারবে না? দয়া করে আপনারা ওকে ওষুধ দিয়ে ওকে ঠিক করে দিন। আর তাছাড়া এই রোগের কোনো ওষুধ নেই, আপনাকে নিয়মিত ফিজিওথেরাপি করাতে হবে। রেগুলার মাসাজ করলে ওনার নার্ভগুলো আবার নর্মাল হয়ে যাবে। আপনি এখন 2 দিন পরই বাড়ি নিয়ে যেতে পারবেন। এই ঘটনায় কল্পনার মাথায় আকাশ ভেঙে পড়ে। একেই তার সংসারে এত অশান্তি এবং কষ্ট, তার উপর নতুন বিপদ এসে জুটলো। 2 দিন পর কল্পনা সমরকে নিয়ে বাড়ি ফিরে আসে। ছেলেকে এমন অবস্থায় দেখে মোহিনী দেবী কান্নাকাটি শুরু করে দেন এবং বলেন, হে ঈশ্বর, কোন জন্মের পাপ করেছিলাম যে এরকম একটা মেয়েকে আমার সংসার বউ করে পাঠালে? এই মেয়ে আমার সংসারের অভিশাপ। এর জন্য আজ আমার ছেলেটা এত বিপদে পড়লো। সবাইকে শেষ করে শান্তি পাবে। এদিকে বাড়িতে টাকা পয়সা নেই, রোজগারেরও কোনো আশা নেই। কল্পনা কি করবে না করবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিল। তার উপরে শাশুড়ির মুখে এরকম কথা শুনে তার মন আরো খারাপ হয়ে যায়। সে ঘরে বসে বসে কাঁদতে থাকে। এমনই সময় তার ছেলে রবি তার কাছে আসে এবং বলে, মা, মা, তুমি কাঁদছো কেন? তুমি কিছু একটা করো না, যাতে করে আমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। বাবা আমি কি করব? আর আমি কি লেখাপড়া জানি যে বাইরে চাকরি বাকরির খোঁজ করলে পাবো? আমি তো সেলাইয়ের কাজও পারি না যে 2টো জামা কাপড় সেলাই করে কিছু টাকা ইনকাম করব। মা, তুমি সেলাই পারো না তো কি হয়েছে? তুমি তো ভালো রান্না করতে পারো। তোমার হাতের পুরি সবজি আমায় খুব ভালো লাগে। তুমি পুরি সবজি তৈরি করে বিক্রি করো, দেখবে অনেক বিক্রি হবে। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। এখন পুরি সবজি তৈরি করে বিক্রি করা, এতে তো কিছু টাকা অন্তত হাতে লাগবে। এরপর রবি বাক্সের মধ্য থেকে তার বোকা ভাঁড়টি বের করে আনে এবং কল্পনার হাতে দিয়ে বলে, এই নাও মা, এটা ভেঙে এর মধ্যে যা পয়সা আছে তুমি এ দিয়েই ব্যবসা শুরু করো। ছেলের কথা শুনে কল্পনার চোখে জল চলে আসে। সে বোকা ভাঁড় ভেঙে তা দিয়ে ময়দা, সবজি, আলু ইত্যাদি জিনিসপত্র কিনে আনে এবং পুরি সবজি তৈরি করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কল্পনা বেরিয়ে গেলে মোহিনী দেবী গজগজ করতে থাকেন এবং বলেন, উনি বেরোলেন ব্যবসা করতে। বলি, ব্যবসা কি আর অত সহজ? দেখুক বাইরের পরিস্থিতি। কাঁদতে কাঁদতে যদি না বাড়ি ফিরেছে, তবে আমার নাম মোহিনী নয়। বাজারে কল্পনা চিৎকার করে করে হাঁকতে থাকে, পুরি সবজি, গরম গরম পুরি সবজি, নিয়ে নিন মাত্র 10 টাকায় পুরি সবজি। এভাবে কিছুক্ষণ হাঁকডাক করার পরও কোনো খদ্দেরই আসে না। তখন কল্পনা মনে মনে বলে, না এখানের লোকজন পুরি সবজি খাচ্ছে না। আমি এক কাজ করি, ওই স্টেশনের দিকে যাই, দেখি যদি ওখানে গিয়ে পুরি সবজি কেনে কেউ। এরপর কল্পনা স্টেশনে তার ঠেলা গাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে হাঁকতে থাকে। কিছুক্ষণ পর দুজন তার ঠেলা গাড়ির সামনে এসে বলে, দিদি, আমাদেরও 2 প্লেট পুরি সবজি দিন তো। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি। এই নিন গরম গরম পুরি সবজি। কল্পনার হাতে সুস্বাদু পুরি সবজিকে ক্রেতারা খুবই খুশি হয়ে যায় এবং বলে, আরে বাহ, এত দারুণ সুস্বাদু হয়েছে, একেবারে ঘরের খাবারের মতো। ক্রেতাদের মুখের প্রশংসা শুনে আশপাশের লোকজনও সেখানে এসে পুরি সবজি কেনে। প্রথম দিনেই কিছুক্ষণের মধ্যে কল্পনার হাতে তৈরি সমস্ত পুরি সবজি বিক্রি হয়ে যায়। কল্পনা বাড়ি ফেরার সময় সেই টাকায় আরো কিছু ময়দা এবং বাকি অন্যান্য সামগ্রী কিনে বাড়ি ফেরে। বাড়িতে এসে সে সবাইকে খেতে দেয় এবং সমরে ফিজিওথেরাপি করে দেয়। এভাবেই কল্পনা সারাদিন পুরি সবজি বিক্রি করত এবং সন্ধ্যায় ফিরে সমরকে ফিজিওথেরাপি, ব্যায়াম এসব করাতো। ধীরে ধীরে কল্পনার ভালো রোজগার হতে থাকে। এদিকে যোগব্যায়ামের ফলে সমরও একটু একটু করে হাতে পায়ে জোর ফিরে পায়। কল্পনাকে এভাবে দিনরাত পরিশ্রম করতে দেখে এবং সমরের শারীরিক উন্নতি দেখে মোহিনী দেবী নিজের ভুল বুঝতে পারেন। তিনি মনে মনে অনেক অনুশোচনা বোধ করেন, কিন্তু কল্পনার কাছে গিয়ে দাঁড়ানোর মতো সাহস ছিল না। এদিকে কল্পনা তার শাশুড়ির পরিবর্তন লক্ষ্য করে এবং একদিন সে নিজে শাশুড়ির কাছে গিয়ে বলে, আচ্ছা মা, আপনার কি কিছু হয়েছে? আপনি এভাবে চুপচাপ মনমরা করে থাকেন কেন? এখন তো আপনার ছেলে অনেকটাই সুস্থ হয়ে গেছে। কল্পনার মুখে এসব কথা শুনে মোহিনী দেবী কেঁদে ফেলেন এবং হাত জোড় করে কল্পনার কাছে ক্ষমা চান ও বলেন, আমাকে ক্ষমা করে দাও মা। আসলে আমি অনেক দিন থেকেই তোমার কাছে ক্ষমা চাইবো বলে মনে মনে ভাবছিলাম, কিন্তু আমার কাছে যে কোনো ভাষা ছিল না। তুমি আমার বাড়ির লক্ষ্মী। আজ তোমার জন্যই আমার ছেলেটা সুস্থ হয়েছে, আর আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি।
অনেক খারাপ ব্যবহার করেছি। কিভাবেই বা আমি তোমার কাছে দাঁড়াতাম বলো তো? এ কি মা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। বড়দের হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আশীর্বাদ দেওয়ার জন্য। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আরো উন্নতি করতে পারি। এভাবেই মোহিনী দেবী কল্পনার কাছে ক্ষমা চায়। কল্পনাও তাকে ক্ষমা করে দেয়। কয়েকদিন পর সমর পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তারা দুই স্বামী স্ত্রী মিলে স্টেশনে একটি পুরি সবজির দোকান খোলে। দেখতে দেখতে তাদের পুরি সবজি অনেকটাই বিখ্যাত হয়ে যায়। তাদের পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে